পশ্চিমবঙ্গে এই বিজেপি যে শুভেন্দু অধিকারী নেতৃত্বে তিনি তো একবার বলেও ছিলেন যে ১,০০০ টাকা করে লক্ষ্মীর ভান্ডারে পাচ্ছেন, ৩,০০০ টাকা করে দেওয়া। বিশ্বাস করে না? কেন পশ্চিমবঙ্গের লোক কেন বিশ্বাস করে না? বিশ্বাস করবে? দুদিন আগে যে কথাগুলো বলতেন আজকে বিজেপিতে গিয়ে ঠিক তার উল্টো কথাগুলো বলছে। দুদিন আগে বিজেপিকে কি বলে দেশদ্রোহী বলতেন, স্বাধীনতা সংগ্রামে তাদের কোনো ভূমিকা নেই বলতেন, এখন গিয়ে খোল বাজাচ্ছেন। বিশ্বাস করবে কেন? আমার সহকর্মীদের ভেতরে কেউ কেউ যারা আমার চেয়ে সিনিয়র, তারা আমার উত্থান চান, কারণ তারা একটা ইয়েতে ভোগেন, হীনমন্যতায় ভোগেন যে তমালকে যদি হাইলাইটেড হওয়ার সুযোগ দেওয়া হয় তাহলে আমাদের প্রতিষ্ঠা শুধু নয়, আমরা একটা চালিয়ে যাচ্ছি নেতা হিসেবে, আমাদের এই চালিয়ে যাওয়াটা প্রশ্নের মুখে পড়ে যেতে পারে। যখন ডাকি তখন পাই, কিন্তু সমাধানটা পাই না। ২৪ ঘন্টায় ২৮ ঘন্টা ধরে কাজ করে যাচ্ছেন তিনি, সেই কাজের প্রতিফলটা কি পাচ্ছি? সেই কাজটাই বা কি? আমাদের দলের বিজয় রথ আটকানোর জন্য নিজেদের নাক কেটে ফেলেছেন। নিজের নাক কেটে পরের যাত্রাভঙ্গ বলে তো, সেই জায়গায় আমাদের কিছু নেতা এমন আচরণ করেছেন, আমরা যে ডালটায় বসেছি ওই ডালটাকেই কেটেছি। কালিদাস। এবারে নিজের ক্ষেত্রে সেটা কি? এবার কালিদাসদের ক্ষেত্রে আমি বলে দিই, কালিদাসদের ক্ষেত্রে সখাত সলিল বলে একটা শব্দ আছে। মানে আমার কাটা গর্তে আমি পড়লাম, কালিদাসেরা পড়েছেন, সেখান থেকে উদ্ধার পাওয়ার দায় ওদের নিতে হবে। আর আমি দলের একজন সাধারণ কর্মী, আমাকে দল ব্যবহার করলে ব্যবহৃত হব। তবে কালিদাসদেরই দায়, সেখানে যে ডাল তারা কেটেছেন ওই ডাল আবার নতুন করে গজিয়ে ফুলে ফলে পাতায় ভরিয়ে দেওয়া। কারণ তারা সামনে দাঁড়িয়ে থেকে বীরের মতো বিজেপিকে জিতিয়েছেন, এবং সামনে দাঁড়িয়ে থেকে লুকিয়ে চুরিয়ে নয়, চোরের মতো নয়। যে বামপন্থীরা সিপিআইএম বলে শিক্ষা, স্বাস্থ্য, কর্মসংস্থান এগুলোর প্রতি নজর দিলে এই ১,০০০ টাকা কন্যাশ্রী হেন তেন ইত্যাদি এগুলোর প্রয়োজন হতো না। তোমরা তো ২৪ বছর ছিলে বাবা, ২৪ বছর বলছি, ৩৪ বছর। ৩৪ বছর সুযোগ পেয়ে কিচ্ছু করেনি। কিচ্ছু করেনি বললে দাদা ভুল বলবে। না, কিচ্ছু করেনি। আমি একটা কথা বলে দিই, কিচ্ছু করেনি মানে করেছে, অনেক কিছুই করেছে। প্রচুর খুন খারাপি, এই তো সেই বলে দিই প্রচুর খুন খারাপি, প্রচুর নষ্ট রাজনীতি আমরা বামফ্রন্টের থেকে পেয়েছি। প্রথম দিকে নিশ্চিতভাবে ভূমি সংস্কার খুব ভালো উদ্যোগ, খুব ভালো উদ্যোগ। বলুন ভালো জিনিসগুলো বলুন। না, বলছি আমি, ভূমি সংস্কার খুব ভালো উদ্যোগ। বাইরের অমুক দোকানটা আমার প্রেসক্রিপশনের ওষুধগুলো পাবো, ওটাই কেন। সরকারি হাসপাতালেরই ডাক্তারবাবু এই কথা বলছেন। এবার এই জায়গাটাকে আইডেন্টিফাই করে সিস্টেমটাকে শুধরানো খুব কঠিন। আবারও সেই একই কথা বলছি, ভালো রাজা হতে গেলে ভালো প্রজার ভীষণ দরকার। এই যে দুদিক দিয়ে, এই যে এক দঙ্গল মানুষের সরকারি পরিষেবার প্রতি প্রচন্ড অনীহা, বাস্তব কথা। বামফ্রন্টের দীর্ঘ সময়টা অ্যাকচুয়ালি আমাদের হসপিটাল গুলো গড়ে উঠেছিল মূলত সিদ্ধার্থ সম্প্রদায়ের জন্য, ঠিক আছে। পরবর্তীকালে বামফ্রন্টের সময় বহু হসপিটাল মরে গেছে, যেরকম আমাদের মৈতন হসপিটাল 14টা বেডের হসপিটাল ছিল, হার্টিং জ্বালিয়ে ইয়ে হতো, কি বলে, ওটি হতো। আচ্ছা, বাচ্চা জন্মাতো ওখানে, পেশেন্টদের রাখার ব্যবস্থা ছিল, খাওয়া দাওয়ার জন্য রান্নার ব্যবস্থা ছিল, নাইট গার্ড ছিল, রাতের পরিষেবার জন্য 2জন ডাক্তার ছিলেন, 4জন নার্স ছিলেন। সে হসপিটাল ধীরে ধীরে শ্মশান হয়েছে, এটা ঠিক। আবার সার্বিকভাবে এই দারুয়া টারুয়ার একদম রূপ বদলে গেছে। আমাদের ছোটবেলার দারুয়া, আমাদের বড় হয়ে ওঠার দারুয়া, আর এখনকার দারুয়া। এখনো কিন্তু এমআরআই মেশিন নেই এখন। না, আমার সব ফেসিলিটি এখানেই এসে গেছে, এতটা ভাবার দরকার নেই। কিন্তু সেখানে আমার তমলুকে মেডিকেল কলেজ হয়েছে, এখানে এখন কি বলে স্ক্যান করা যাচ্ছে, এখানে এখন তোমার কি বলে ছবি তোলা যাচ্ছে। এই যে পায়ের আমার ড্রাইভার ছেলেটির এক্সরে হ্যান ত্যান, বিনা পয়সায় তো এই ফেসিলিটি গুলো পাওয়া যাচ্ছে, এবং যাচ্ছেও লক্ষ লক্ষ মানুষ। আমরা যেটা বলি, কিন্তু এই যে একটা প্রচার যে সরকারি পরিষেবা ভালো নয়, ওটা হচ্ছে দীর্ঘ বামফ্রন্টের পিরিয়ডে স্বাস্থ্য ব্যবস্থার প্রতি এতটাই উদাসীনতা দেখানো হয়েছে, সেক্ষেত্রে মানুষ
হসপিটাল বিমুখ হয়ে গেছে। না, আপনারাও তো এতদিন না, হয়ে গেল না, আপনারা তাহলে না, কেন? সেই না, না, হাসপাতালগুলো তাদেরকে ফেরত আনছি তো আমরা, পরিষ্কার কথা। কত মানুষ এখন হসপিটালে পরিষেবা নিচ্ছে। একদিন গিয়ে একটা, যে কোনো, আমার দীঘা সুপার স্পেশালিটি, দীঘা স্টেট জেনারেল, আমার কি বলে বড় রাঙ্কুয়া, শুধু গিয়ে আউটডোরের সামনে দাঁড়ালেই উপলব্ধিটা পরিষ্কার হয়ে যাবে যে কিছু মানুষ যতই প্রচার করুক আর যাই করুক, অধিকাংশ মানুষ কিন্তু এখন বুঝে গেছে যে সরকারি পরিষেবা অনেক ভালো, একদম পরিষ্কার কথা। যে মমতা বন্দ্যোপাধ্যায়, আরো ভালো হতে পারে না? আমি আরো ভালোতে নিশ্চয়ই হতে পারে, আরো ভালো নিশ্চয়ই হতে পারে, আমি আরো ভালোর কোনো শেষ নেই। কিন্তু অতীতের সাথে বর্তমানকে আমরা তুলনা করবো, আমরা নিশ্চয়ই ভবিষ্যতের সাথে তুলনা করবো না। বর্তমান না, সব সময়ের জন্য অতীতের সাথে আমার তুলনা করতে হয়। আমি আমার বাবার চেয়ে ভালো আছি কিনা, না, এটাই তো তুলনার বিষয়। আমার আমার নাতির নাতি কত ভালো থাকবে সেই তুলনায় আমি কতটা ভালো আছি, এই তুলনা তো হবে না, হবে না। না, এটা ভারতবর্ষ, ঠিক সেই ভারতবর্ষের কথাই বলছি। 1947 সালে স্বাধীন হওয়া একটা দেশ। হুম, সেখানে দেখা যাচ্ছে গুজরাট খুব নাকি বড় বড় ব্যবসায়ীদের সমুদ্র সুখান্তার, কিন্তু এই যে সাস্টেনেবল শব্দটা ব্যবহার করছিলাম সুস্থায়ী উন্নয়নের ক্ষেত্রে, এই শিশু মৃত্যু, প্রসূতি মৃত্যু, শিশু বৃদ্ধির হার, বাল্যবিবাহ, অমুক তসুক, এইসব সব যে প্যারামিটারে আমাদের কাছে উঠে। না, আমি দিল্লিতে আমাকে বলতে আমি বলি, একটা উন্নয়নশীল দেশ, একটা উন্নয়নশীল দেশের অনেক সমস্যা থাকবে, কিন্তু আমাদের প্যারামিটারটা কি করতে হবে যে আমার পশ্চিমবঙ্গ বিহারের চেয়ে এগিয়ে আছে কিনা। আমার পশ্চিমবঙ্গ নিশ্চয়ই তুলনা হবে না জাপানের সাথে। না, জাপানের সাথে হবে না। এবার দিল্লির মানুষ কি নিতে পারলো এই উন্নয়নটা? আসার পরে দিল্লির সরকারি স্কুল এবং স্বাস্থ্য পরিষেবা, মহল্লা ক্লিনিক, যেগুলো ট্রেনিং, যে জায়গায় গেছিল, এই যে রাজা প্রজার গল্পটা বলেছি, দিল্লি আমারও শহর, মানে আমাকে মাঝে মধ্যে দিল্লি যেতে হয়, থাকতে হয়। দিল্লির বস্তির থেকে শুরু করে একদম আপার লেভেলের মানুষের সাথে আমার মেলামেশা আছে। নিতে পারলো উন্নয়নটা? সামান্য টাকার টোপে, সামান্য মদের বোতলে, সামান্য শাড়ির জন্য আপের মতো একটা গভর্নমেন্টকে ছেড়ে দিয়ে দুদিন পরে কান্নাকাটি শুরু হলো, যখন মহল্লাগুলো উজাড় করে তুলে দেওয়া শুরু হলো, বস্তিগুলো ভেঙে দেওয়া শুরু হলো, যেটা এখন বিহারে চলছে। একজন গুজরাটি মহিলা কিছুদিন আগে নাচছিলেন মোদির নামে, খুব নাচছিলেন, 10,000 টাকা ঢুকেছে। তারপর তার ঘরটা ভাঙা হলো, তিনি কাঁপতে কাঁপতে ফিরে যাচ্ছেন, ট্রেনে টয়লেটের সামনে বসেছেন, অন্য মানুষ তার কাঁধের ওপর পা রেখেছে। সব ছবি আপনার চেষ্টা করলেই দেখতে পাবেন। তো মানুষ দেখুন ভোট দিচ্ছে কিন্তু ওই পাইয়ে দেওয়ার রাজনীতি, মানে হাতে গরম টাকা, যদি যেটা বিহারে হলো 10,000 টাকা করে দেওয়া হলো এবং বিহারে আরামসে বিজেপি এবং নীতিশ কুমারের জোট জিতে গেল। তো পশ্চিমবঙ্গে এই বিজেপি শুভেন্দু অধিকারী নেতৃত্বে তিনি তো একবার বলেও ছিলেন যে 1,000 টাকা করে লক্ষ্মীর ভান্ডারে পাচ্ছেন, 3,000 টাকা করে দেওয়া। বিশ্বাস করেন না? কেন পশ্চিমবঙ্গের লোক কেন বিশ্বাস করে না? বিশ্বাস করবে? দুদিন আগে যে কথাগুলো বলতেন না, বিজেপি থেকে ঠিক তার উল্টো কথাগুলো বলছে। দুদিন আগে বিজেপিকে কি বলে দেশদ্রোহী বলতেন, স্বাধীনতা সংগ্রামে তাদের কোনো ভূমিকা নেই বলতেন, এখন কি খোল বাজাচ্ছেন। বিশ্বাস করবে কেন? না, বিশ্বাস করবে কেন? তো সহজ কথা বলি যে আমি সারা জীবন এখানকার রাজনীতি, আমি 98 সালে ভোটে দাঁড়াচ্ছি এখানে, তার আগে কলেজে ছাত্র পরিষদ করেছি। যাই হোক, আমি সারা জীবন সেকুলারিজমের কথা বলবো। আজকে দল আমাকে দেখা গেল যে আমার মর্যাদা দিচ্ছে না, সঙ্গে সঙ্গে আমি লাফিয়ে পড়ে বিজেপিতে চলে গিয়ে যখন এদের গালি দেবো, মানুষের কাছে আমার বিশ্বাসযোগ্যতা থাকবে? উচিত? এক মুখে কত রকম কথা বলবো। রাজনৈতিক নেতারা এরকম তো প্রায়ই করে। এইখানে সমস্যা, আমরা সাধারণ মানুষ বড্ড বেশি মানিয়ে নিই। এতটা মানাবো কেন? আমার নেতার একটা ভুলও ভুল, আঙুল তুলে বলবো যে ভুল। সবাই পারে না, সবার পক্ষে সম্ভব হয় না, কিন্তু ভাবতে তো ক্ষতি নেই। অন্ধকার ঘরটায় ঢুকে জল খাবেন দাদা? অন্ধকার ঘরটায়, ধন্যবাদ, অন্ধকার ঘরটায় ঢুকে বোতাম টেপার সময় নিজের বিবেকের কাছে প্রশ্ন করতে তো বাধা নেই। বাইরে এসে দাঁত কেলিয়ে বলবো যে দাদা আপনাকেই দিয়ে এলাম, কিন্তু আপনার বদমাইশিগুলো দেখেছি আমি, এই ঘৃণাটুকু রাখবো না কেন, এই বিবেকটুকু আমার থাকবে না কেন? সে আমার দলের নেতাই হোক,
অন্য দলের নেতাই হোক, আমি অন্ধকার ঘরে ঢুকে যখন আমার নিজস্ব মতামত প্রকাশের সুযোগ থাকছে, সেখানেও কেন আমি দাসত্ব করব? কেন করব? ঠিক ঠিক। এটা খুব জরুরি। সুবক্তা, স্পষ্টবাদী, শিক্ষিত, আধুনিক মানসিকতা সম্পন্ন, এরপরেও আপনার রাজনৈতিক ক্যারিয়ার ঊর্ধ্বগামী হলো না কেন? দেখুন, এটা দুটো দিক। একটা দিক বলি, একটা দিক হচ্ছে বাই নেচার আমি প্রচার বিমুখ, আর মানে অন্ধের মতো আমাকে ক্ষমতার দিকে দৌড়ে যেতে হবে সেটা আমি বিশ্বাস করি না। দুই হচ্ছে, আর একটা দিক আছে, সেটা হচ্ছে যে আমার সহকর্মীদের ভেতরে কেউ কেউ যারা আমার চেয়ে সিনিয়র, তারা আমার উত্থান চান। কারণ তারা একটা ইয়েতে ভোগেন, হীনমন্যতায় ভোগেন, যে তমালকে যদি হাইলাইটেড হওয়ার সুযোগ দেওয়া হয় তাহলে আমাদের প্রতিষ্ঠা। না, প্রতিষ্ঠা শুধু নয়, আমরা একটা চালিয়ে যাচ্ছি নেতা হিসেবে, আমাদের এই চালিয়ে যাওয়াটা প্রশ্নের মুখে পড়ে যেতে পারে। কেউ কেউ দাবি করেন কোন নেতা নাকি রামনগরে 24 ঘন্টায় 28 ঘন্টা কাজ করেন। কিছুদিন আগে একজন নেতার সম্পর্কে আরেকজন নেতা দাবি করলেন। আমার কথাটা হচ্ছে 28 ঘন্টা তিনি কাজ করেন, কি কাজ করেন? সেই কাজের ভেতর কোয়ালিটি কতটা? হ্যাঁ, হতে পারে লোকের ঘরে ষষ্ঠী পুজোতে তিনি যাচ্ছেন, জনসংযোগ করছেন, মানুষজনের কথা শুনছেন, কিন্তু সেই শোনার পরে সেটার না, সমাধানটাও তো প্রয়োজন। ওই স্লোগানটা তো আছে, ডাকলেই পাওয়া যায়। না, আমি বলছি সমাধানটা তো প্রয়োজন। যখন ডাকি তখন পাই, হ্যাঁ, কিন্তু সমাধানটা পাই না। 24 ঘন্টায় 28 ঘন্টা ধরে কাজ করে যাচ্ছেন তিনি, সেই কাজের প্রতিফলটা কি পাচ্ছি? সেই কাজটাই বা কি? এটা দেখুন, এটা কিছু করার নেই। দুই হচ্ছে, আমি আবারও বলি যে হয়তো কখনো কখনো ক্ষোভ হয়, দুঃখ হয়, কিন্তু নিজের কোনো মানে অপ্রাপ্তির প্রশ্ন নেই। আমি যতদূর এসেছি সেটুকুও অনেক, এবং আরো অনেক দূর পারি, এই দাবিও আমি করি না। বিরাট কোহলি, রোহিত শর্মা, এদের যখন একটা সময়ের পর এদেরকে জায়গা ছেড়ে দিতে হয়েছে উঠতি নতুন খেলোয়াড়দের জন্য, আপনাদের রাজনীতিতে এটা হয় না কেন হয় না? হয়তো আমি পরপর 3বার মহিলা প্রধান ছিলেন, আমি উপপ্রধান ছিলাম, তো এবারেও যখন আমার মহিলা প্রধান হলেন, একদম রোস্টারটা বেরোনো মাত্র আমি সিদ্ধান্ত নিয়েছিলাম যে আমাকে যদি অন্য স্তরে কাজ করার সুযোগ নাও দেয় দল, তাহলে আমি রাজনীতি নয়, মানে অন্তত নির্বাচনী রাজনীতিতে অংশগ্রহণ করব না, কিন্তু আমি 4বার একটা চেয়ার আটকে বসেও থাকবো না। আমার এখন যে উপপ্রধান হয়েছে, আপনারা কেউ কেউ চিনবেন, খুব পপুলার ক্রিকেটার ছিল পিনাকি দিন্ডা। হ্যাঁ। পিনাকি দীর্ঘদিন ধরে রাজনীতি করছে। পিনাকির মা আমাদের মেম্বার ছিলেন। এবার পিনাকিও মেম্বার ছিল, পিনাকিও তার পঞ্চায়েতকে সার্ভ করতে চায়, কিন্তু আমি না সরলেও আসবো দেখতে। আর একটা চেয়ারে, আমি এটাও বলে দিই, একটা চেয়ারে অনন্তকাল বসে থাকাটাও উচিত নয়। মানে সে প্রধানমন্ত্রী, মুখ্যমন্ত্রী এসব লেভেলে আমি যাচ্ছি না, কারণ সেখানে একটা জায়গা তৈরি হয়ে যায় যে তিনি অপরিহার্য হয়ে যান। কিন্তু আমরা যারা ছোট স্তরে রাজনীতি করি, আমরা যুগ যুগ ধরে একটা চেয়ারে বসে পীর হয়ে বসে থাকলাম, এটা উচিত নয়। আর কারুকেও সুযোগ দেওয়া, এটা আপনার ক্ষেত্রে আপনি বললেন যে আমি ছেড়ে দিয়েছি, আমি একই জায়গায় কেন থাকবো? আপনার জন্য কেউ জায়গা ছাড়েনি? আমার জন্য জায়গা কেউ, সত্যি কথা বলতে কি, ছাড়েনি। না, ছাড়েনি শব্দটা ভুল, আমি বলি সেটা হচ্ছে যে আমি 92 সালে হেরে গেছিলাম। 2003-এ তো দল আমাকে টিকিট দিয়েছিল। যে টিকিট দিয়েছিল সে তো আমাদের অস্তিত্ব রক্ষা করেছিল, এটা নিয়ে কোনো প্রশ্নের অবকাশ নেই। কিন্তু জায়গা বেসিক্যালি রাজনীতিতে কেউ কারোকে সেই অর্থে ছেড়ে দেয় না। এখানে শুধুমাত্র পিনাকিকে উপপ্রধান বানাতে হবে বলেই আমি সরে এসেছি তা নয়। পিনাকির সাথেও তো এক দঙ্গল আরো নতুন প্রজন্মের ছেলে উঠে আসছে, যারা কাজ করতে চায়, তাদের চিন্তাটাও একটা চিন্তা। দুই হচ্ছে, আমার ক্ষেত্রে একটা মুখ লজ্জার ব্যাপারও বটে যে 4 বছর ধরে একটা জায়গায় 4টে টার্মস একটা জায়গায় একই চেয়ারে, এটা আমার নিজস্ব একটা বিষয় ছিল। এই লজ্জাবোধটুকু থাকা উচিত। বেশ, এইবারে আসবো আমাদের রামনগর বিধানসভা নির্বাচন 2026-এ বিধানসভা নির্বাচনে রেজাল্ট কি হবে, অন্তত রামনগরের ক্ষেত্রে। সারা পশ্চিমবঙ্গের ক্ষেত্রে আমি জানতে চাইবো না, নিশ্চয়ই আপনি বলবেন যে তৃণমূল জিতছে, তৃণমূল জিতবে। রামনগরের ক্ষেত্রে কি হতে পারে? রামনগরের ক্ষেত্রে তো এই প্রশ্ন চিহ্ন অবকাশ ছিল না, কিন্তু বিগত লোকসভায়
আমাদের হ্যাঁ, রামনগরের কিছু নেতা 10,000 ভোটে এগিয়েছিলেন আমাদের বিজেপির যিনি প্রার্থী 10 ছিলেন, নয় 9,000 সামথিং। সামথিং 10,000 কাছাকাছি। এবার আমাদের কিছু নেতা আমাদের দলের বিজয় রথ আটকানোর জন্য নিজেদের নাক কেটে ফেলেছেন। নিজের নাক কেটে পরের যাত্রাভঙ্গ বলে তো, সেই জায়গায় আমাদের কিছু নেতা এমন আচরণ করেছেন, আমরা যে ডালটায় বসেছি ওই ডালটাকেই কেটেছি। কালিদাস। এবারে নিজের ক্ষেত্রে সেটা কি হবে? এবার কালিদাসদের ক্ষেত্রে আমি বলে দিই, কালিদাসদের ক্ষেত্রে সখাত সলিল বলে একটা শব্দ আছে। মানে আমার কাটা গর্তে আমি পড়লাম, কালিদাসেরা পড়েছেন, সেখান থেকে উদ্ধার পাওয়ার দায় ওদের নিতে হবে। আর আমি দলের একজন সাধারণ কর্মী, আমাকে দল ব্যবহার করলে ব্যবহৃত হবে। তবে কালিদাসদেরই দায়, সেখান যে থেকে ডাল তারা কেটেছেন ওই ডাল আবার নতুন করে গজিয়ে জোড়া লাগানো। ফুলে ফলে পাতায় ভরিয়ে দেওয়া। কারণ তারা সামনে দাঁড়িয়ে থেকে বীরের মতো বিজেপিকে জিতিয়েছেন, এবং সামনে দাঁড়িয়ে থেকে লুকিয়ে চুরিয়ে নয়, চোরের মতো নয়। এটা রামনগরবাসী জানে। হ্যাঁ, আমরা আমরা শুনেছি এবার সবই সেই social কাটা media- ডাল, এবার সেই কাটা ডালকে আবার জুড়ে তাতে নতুন সবুজ পাতা বেরোবে, ফুল বেরোবে, এসব বেরোবে, সে দায়িত্ব তাদের দিতে হবে। উম, আপনার মানে নামটা হচ্ছে তমাল তরু দাস মহাপাত্র। তো এই তমাল তরু কি ঝড়ে, মানে এই রাজনৈতিক ঝড়ে কিছুদিন আগে আমরা যেটা খবর শুনেছিলাম, একটু কি এলোমেলো হয়ে গেছে, একটু কি বিধ্বস্ত হয়ে গেছে না? না, প্রশ্ন ওঠে না। অ্যাকচুয়ালি রাজনীতিটা একেবারেই ভালো লাগার জন্য করি। রাজনীতি আমার নাম কামানোর, আয় ইনকাম করার জায়গা নয়। রাজনীতি করেছি, তার ফলও পেয়েছি। আমি যদি আমার পঞ্চায়েতের কথাই বলি, 2008-এ আমি যখন পঞ্চায়েতের উপপ্রধান হলাম, আমি তো ছোটবেলা থেকে বাইরে পড়াশোনা করেছি, মানে মাধ্যমিক পাশ করার পরে 16 বছর বয়সে কাথি কলেজে চলে গেছি। গ্রাম ঠিক মতো চেনা ছিল না, আমাদের 31 গ্রামের মৌজা, মানে 31 গ্রামের পঞ্চায়েত। আমি মোটরসাইকেলটা নিয়ে বেরিয়ে যখন গোটা এলাকা ঘুরেছিলাম, তখন আমি কেঁদে ফেলেছিলাম একদম আক্ষরিক অর্থে, যে সারা পঞ্চায়েতে কোথাও চলাচলযোগ্য রাস্তা নেই, সারা পঞ্চায়েতে জলের সুষম ব্যবস্থা নেই, মানে সুপেয় জলের ব্যবস্থা নেই, অধিকাংশ বাড়িতে বিদ্যুৎ পৌঁছায়নি একটা, মানে। আর সবচেয়ে বড় কথা হচ্ছে আমার পঞ্চায়েতটা দুদিকে, 3 দিকে খাল দিয়ে ঘেরা। একদিকে হচ্ছে ওসিসি ওড়িশা কোস্ট ক্যানাল, একদিকে হচ্ছে পিছাবনি খাল, আর একদিকে হচ্ছে সোনামুই খাল। এই 3টে দিক ঘেরা, একটাও সুস্থ ব্রিজ নেই। একেবারে জায়গায় শুরু করে এখন আমি পঞ্চায়েতে, আমি জেলা পরিষদের কর্মাধ্যক্ষ কাজকর্ম পাই। এখন আমি আমার পঞ্চায়েতে কোনো কাজ করতে গেলে আমার দ্বিধা হয়, তার কারণটা হচ্ছে যে সেরকম রাস্তা খুঁজে পাওয়াই মুশকিল যেখানে রাস্তা নেই। যেখানে রাস্তা নেই, একটা ব্রিজ, দুটো ব্রিজ আগে তৈরি করা গেছিল, কাঠপুর বাজার ব্রিজ আর শাহপুর ব্রিজ বলে, আরো 6খানা ব্রিজ স্যাংশন হয়েছে। একটা ব্রিজ বাস্তবায়িত করতে পারলাম না, কারণ সেখানে এগ্রি ইরিগেশন থেকে একটা ব্রিজ করে নিয়েছিলাম চোখের সামনে। হ্যাঁ, পরিবেশগত দিক থেকে আমি দুঃখ হয়েছে আমার। দীঘা বলুন, শঙ্করপুর বলুন, আর বগুড়ান জলপাই বলুন, বগুড়ান বলছে আমার, কি বলে, মন্দারমণি, সেই 6 মৌজা বলুন, ছোটবেলার থেকে যে ভালোবাসার জায়গাটা ছিল, বালিয়াড়ি গুলো ছিল, মুক্ত সব নষ্ট হয়েছে, এগুলো ঠিক। কিন্তু দিদি আসার পরে আমার ডিএসডি এর যে মানে এলাকাটা, সেই এলাকাটায় অন্তত পর্যটনের মতো, পর্যটন কিন্তু আপাত নিরীহ একটা কি বলে শিল্প, আপাত নিরীহের জন্য সে তার বিষাক্ত জল সমুদ্রে ফেলে না, সে তার বিষাক্ত জল ইয়েতে ফেলে না, কি বলে, সে বায়ু দূষণ ঘটায় না, অন্য ধরনের দূষণ আছে। তা সত্ত্বেও আমার এলাকার এত ছেলের করে খাওয়ার জায়গা তৈরি হয়েছে, এত মানুষের করে খাওয়ার জায়গা তৈরি হয়েছে, যে জায়গায় উন্নয়ন। কেন আমি রাজনীতি করেছি তার জন্য আমার কোনো আফসোস নেই, তার কারণটা হচ্ছে আমি রাজনীতি করেছি যে দলটার প্রতি আনুগত্য দেখিয়েছি, সেই দলের নেত্রী আমার চাওয়ার চেয়েও বেশি দিয়েছে। এই যে প্রতি মানুষের ঘরে একদম সাধারণতম মহিলা, কেন সেখান থেকে শুরু করে একজন ব্যবসায়ী, বড় ব্যবসায়ীর স্ত্রী, তার ঘরে একটা 1,000 টাকা নিশ্চিত ভাবে ঢোকে। অনেকে প্রশ্ন তোলেন, বোকার মতো প্রশ্ন, না বুঝেই প্রশ্ন তোলেন, এই বড় লোকের বউকে কেন দেওয়া হবে? মমতা বন্দ্যোপাধ্যায়ের মৌটুটা বুঝতে হবে। বড় লোকের বউ এক অর্থে পরাধীন। বড় লোকের বউরও কোনো শখ পূরণের জন্য স্বামীর কাছে হাত পাততে হয়।
এই টাকাটার জন্য কিন্তু একজন মহিলাকে কারুর কাছে হাত পাততে হয় না, কারুর কাছে জবাবদিহ করতে হয় না। আমার টাকা, স্বাধীন, স্বাধীন। এবং কেন দেয়া হচ্ছে তারও কারণ আছে। কারণ একজন মহিলা ঘরে যে কাজটা করেন, আবার ঘরে কাজ করার পরে একজন সাধারণ কৃষক বাড়ির মহিলা কি একজন সাধারণ জেলে পরিবারের মহিলা ঘরে রান্না বান্না, বাচ্চা জন্ম দেওয়া, বাচ্চাকে বড় করা, এগুলো তো করেনি। আবার স্বামীর সাথে গিয়ে জাল টানেন, আবার স্বামীর সাথে গিয়ে মানে শুটকি মাছ তৈরির প্রক্রিয়ায় পুরোপুরি অংশ নেন, আবার স্বামীর সাথে গিয়ে ধান রোপণ করেন, বিহান মারেন, ধান কাটেন, ধান ঝাড়েন। এই যে এত বড় প্রক্রিয়ার সঙ্গে তারা জড়িয়ে প্রায় 50-50, সেখানে যখন রোজগারটা আসে, ধান বিক্রি করে স্বামীর হাতে কিছু টাকা আসে, মাছ বিক্রি করে স্বামীর হাতে কিছু টাকা আসে, তিনি কি তার ভাগ দেন স্ত্রীকে? কিন্তু সব অভাব হাত পাততে হয়। ক্যাশ দেন না। না না, ওটা অভাব অভিযোগ দিয়ে মানুষের স্বাধীনতা তো থাকে না। হয়তো বছরে 4টে শাড়ি কিনে দিলেন, কিন্তু যখন আমার বাচ্চা কিংবা আমার মেয়ের বাচ্চা, আমার নাতি এসে আমার কাছে একটা আইসক্রিম কেনার টাকা চাইবে, সঙ্গে সঙ্গে তো আমার স্বামীর কাছে হাত পাততে হয়। তো এই যে এত বড় গৃহশ্রমটা তারা দেন, আমি প্রসঙ্গটার থেকে একটু সরে গেছিলাম, এত গৃহশ্রমটা তারা দেন, এই গৃহশ্রম তো আমাদের উৎপাদনের অঙ্গ 100 তো সেই তার তো কোনো তারা পেতেন না, প্রতিদান পেতেন না। এটা কোনো ভিক্ষা নয়, সাহায্য নয়। ধরে নিতে হবে গৃহকর্মে অবদানের জন্য তার স্বামী বাইরে বেরিয়ে যে টাকাটা রোজগার করেন, সেই টাকাটা দিয়ে তিনি কাপড় কিনুন, খাবার কিনুন, যাই কিনুন, তাতেই আমার দেশের অর্থনৈতিক চাকাটা ঘোরে। আর তাতে ওই মহিলার যে অবদান, তার জন্য সামান্য কিছু সাম্মানিক বা পারিশ্রমিক, এবং এটা একটা স্বাধীনতাও বটে। আমাদের অনেক আলোচনাটা অনেক বড় হয়ে যাচ্ছে, আর বাড়িয়ে লাভ নেই। তবু আমি এই প্রসঙ্গে একটা কথা বলবো যে বামপন্থীরা, সিপিআইএম বলে, শিক্ষা, স্বাস্থ্য, কর্মসংস্থান এগুলোর প্রতি নজর দিলে এই 1000 টাকা কন্যাশ্রী, হেন তেন ইত্যাদি এগুলোর প্রয়োজন হতো না। তোমরা তো 24 বছর ছিলে বাবা, 24 বছর বলছি, 34 বছর, 34 বছর পর কেন একটা মানুষকে তার পঞ্চায়েতে দাঁড়িয়ে হাহাকার করতে হয় যে অধিকাংশ জায়গাতে বিদ্যুৎ পৌঁছয়নি, অধিকাংশ জায়গাতে রাস্তা নেই, মাঠে বাজ পড়ে গেলে মানুষটা ছটফট করতে করতে মরে যায়, তাকে নিয়ে হসপিটাল পর্যন্ত পৌঁছানো যায় না কারণ রাস্তায় কাদা, সাপে কামড়ে দিলে মানুষটাকে হসপিটালে নিয়ে পৌঁছতে মানুষটা মরে যেত, এগুলো বেশি দিন নয়। হ্যাঁ, তো যে দলটা 34 বছর সুযোগ পেয়ে কিচ্ছু করেনি বললে দাদা ভুল বলবে না, কিচ্ছু করেনি। আমি একটা কথা বলে দিই, কিচ্ছু করেনি মানে করেছে, অনেক কিছুই করেছে, প্রচুর খুন খারাপি। এই তো বলে দিই প্রচুর খুন খারাপি, প্রচুর নষ্ট রাজনীতি আমরা বামফ্রন্টের থেকে পেয়েছি। প্রথম দিকে নিশ্চিতভাবে ভূমি সংস্কার খুব ভালো উদ্যোগ, বলুন ভালো জিনিসগুলো বলুন। না, বলছি আমি, ভূমি সংস্কার খুব ভালো উদ্যোগ। সেই বিনয় চৌধুরী যে মানুষটা কি বলে এই ধরনের ভালো উদ্যোগ নিতে পেরেছিলেন, দল তাকে পরের দিকে আর সহ্য করতে পারেনি। নিরুপম সেনেদের হাতে ক্ষমতা চলে এসেছিল, যারা ওই মানে অম্লান বদনে ছেলের রক্ত মায়ের ভাতে মিশিয়ে দিতে পারতেন, সেই সব মানুষদের হাতে বড্ড বেশি ক্ষমতা চলে এসেছিল বলে দলটা শুধুমাত্র টিকে থাকা ভাবত, উন্নয়নের সঙ্গে টিকে থাকা ভাবতো না। আমি তো আজকে এখানে চ্যালেঞ্জ দিয়ে গেলাম, আমি আমার নেত্রীর কি বলে সবকিছু যে একদম সবকিছু ভীষণ সুন্দর আমি বলবো না, কিন্তু বাংলার মানুষের শ্বাস নেওয়ার জায়গা তৈরি করে দিচ্ছে তিনি। হ্যাঁ, শিক্ষাক্ষেত্রে হয়তো কিছু দুর্নীতি হয়েছে, একদম বাস্তব কথা। সেক্ষেত্রে যেসব শিক্ষিত ছেলেমেয়েরা যারা চাকরি পাওয়ার জন্য পড়াশোনা করে চাকরি পাওয়ার জন্য অপেক্ষা করছিল, তাদের অনেকের মনে কষ্ট আছে, দুঃখ আছে, অনেক যন্ত্রণা আছে। কিন্তু এত খারাপের ভেতরেও যারা বেশি, যাদের কথা বলে বামফ্রন্ট কেঁদে ফেলতো, বামফ্রন্টের নেতারা, তারা কিন্তু সত্যি একটু স্বস্তির শ্বাস ফেলেছে মমতা বন্দ্যোপাধ্যায়ের সময়। মমতা বন্দ্যোপাধ্যায়ের চেয়ে বড় বামপন্থী আমি কম দেখেছি। এই যে কন্যাশ্রী, রূপশ্রী সমীকরণটা কেমন বদলে দিয়েছে, কুৎসা তো করা যায় সারাক্ষণ। আমি অ্যাকচুয়ালি বাম পিরিয়ডে বড় আছে, এবং বামফ্রন্টের যে পিরিয়ডটা আমার জ্ঞান তৈরি হয়েছে, সে পিরিয়ডটা বামফ্রন্ট নষ্ট হয়ে গেছে।
আমার বাবাটা বা কংগ্রেসী নেতা হয়ে বিনয়বাবুর কথা খুব শ্রদ্ধার সাথে ইয়ে করতেন, অথচ মানে আমরা বিগ রাজ ছিলাম, আমাদের প্রচুর সম্পত্তি গভর্নমেন্ট সে সময় কেড়ে নিয়েছে, খাস করেছে, অমুক করেছে, তো আমরা তাদের অখুশি নই। কারণ আমার যুগ যুগ ধরে আমাদের পরিবারকে যারা ধান জুগিয়ে এসছে সেই মানুষদের হাতে জমিগুলো গেছে, সময়ের সাথে সাথে আমরা মানিয়েও নিয়েছি, অখুশি নই। বামফ্রন্টের প্রতি আমার সেরকম কোনো যে প্রাথমিকভাবে ঘৃণা তাও নয়। ইনফ্যাক্ট আমার বাড়িতে আমাদের সুধীর বাবু তার নির্বাচনী প্রচার শুরুই করতেন আমার বাড়িতে, প্রথম মিটিংটা করানোর জন্য একটা চিঠি আসতো, চা সিঙ্গাড়ার ব্যবস্থা বাবা করতেন, জাজনি পাতানোর ব্যবস্থা বাবা করতেন, আমার পরিবারের কেউ সেখানে থাকতাম না, সিপিএম প্রথম মিটিংটা আমার বাড়ি দিয়ে শুরু করত, করুক, আমার তাতে ব্যক্তিগুলোর ওপর তো আমার কোনো বিরাট আক্রোশ নেই। একটা দল এতদিন ক্ষমতায় থেকে সুযোগ কাজে লাগায়, উল্টে মানে শিল্পের প্রতি বাংলার যে বিশাল অনীহা, সবচেয়ে সমৃদ্ধ শিল্পাঞ্চল বাংলা, সেই শিল্পাঞ্চলটাকে ধ্বংস করে দেওয়ার জন্য যা যা করার দরকার করেছে, এগুলো তো ভুললে চলবে না। এবার মমতা বন্দ্যোপাধ্যায় সম্পর্কে একটা কথা খুব চলে, সেটা হচ্ছে শিক্ষায় দুর্নীতি, শিক্ষায় দুর্নীতি, শিক্ষায় দুর্নীতি। কিছু দুর্নীতি হয়েছে, নিশ্চিত কিছু দুর্নীতি হয়েছে, আমি অস্বীকার করছি না। কিন্তু এই যে গ্রামের সাধারণতম মানুষ প্রথম পাটাই ফেলে পাকা রাস্তায়, বাড়িতে বিদ্যুতের আলো, বাড়িতে পানীয় জল, কিংবা পাড়ায় দুহাত গেলে সুপেয় পানীয় জলের ব্যবস্থা, কাড়ি কাড়ি মানুষ কলেরায় ম্যালেরিয়ায় মরে না। দুই হচ্ছে বাড়ির থেকে বেরিয়ে সাপে কাটলেও মানুষটাকে সঙ্গে সঙ্গে নিয়ে কাঁথি পৌঁছানো 8 ঘন্টার ভেতর সম্ভব, যেটা দরকার 2.5 ঘন্টা লাগতো। তার ভেতরে আবার এখানে একজন ডাক্তার ফাঁক পেতে বসে আছেন, তিনি নাকি সর্প বিশেষজ্ঞ, এবং তাতে এত সর্বনাশ হতো যে সব বোকা মানুষ দৌড়তো এনার কাছে। ইনি ভালো একটা বিষয় খুব ভালো, সাপের কামড় দেখলে চিনতে পারেন যে এটা বিষাক্ত কি এটা বিষাক্ত নয়, এটা বিষাক্ত নয়, সেটাকে ভর্তি করিয়ে 40,000 টাকা বিল, আর যেটা বিষাক্ত সঙ্গে সঙ্গে রেফার করে দেওয়া। কিন্তু এর মাঝখানে যে সময়টা নষ্ট হলো, সেই সময়টার দাম দেওয়া যায় না, ফিরে আসে না। এই যে যোগাযোগ ব্যবস্থা, এই যে আলো, এগুলোই তো একটা মানুষের জীবন বদলে দেয়। আমার যোগাযোগ ব্যবস্থা থাকলে আমি আমার ফসলটা, আমার আনাজটা নিয়ে আমি অতি দ্রুত হাটে পৌঁছতে পারবো, আরো বড় জায়গায় পৌঁছতে পারবো। যখন আমার যোগাযোগ ব্যবস্থা নেই, চারদিকে কাদা, আমি যখন গিয়ে পৌঁছলাম তখন কারবার শেষ, ব্যবসা শেষ। জল দাও, রাস্তা দাও, আলো দাও, স্বাস্থ্য দাও, শিক্ষা দাও, মানুষ করে খেয়ে নেবে, নিজের জায়গা তৈরি করে। এই জায়গাগুলো শুধু লড়াই, শুধু লড়াই, শুধু লড়াই, আর কেন্দ্র বঞ্চনা প্রচুর হয় আমাদের এখানে। কদিন দেখেছেন বলুন তো, আমরা ডেইলি প্রত্যেকদিন ইনকিলাব জিন্দাবাদ করে কেন্দ্র বঞ্চনার গল্প শোনাচ্ছি। কেন্দ্র বঞ্চনা হয়, তা সত্ত্বেও দিদি ভাড়ার সামলে কন্যাশ্রীও দেন, রূপশ্রীও দেন, লক্ষ্মী ভান্ডারও দেন। এই কন্যাশ্রী আর রূপশ্রী আর টোপ ঝুলিয়ে রেখে সেই জায়গায় আজকে মেয়েরা কি হচ্ছে, আমার এই জেলায় গত বছর ইয়েতে কি বলে এইচএস পরীক্ষায়, গত বছর এইচএস পরীক্ষায় 18,000 সামথিং ছেলে পাস করেছে এইচএস, আর 25,000 মেয়ে পাস করেছে এইচএস। খেলাটা পুরো বদলে গেছে। যে যদি দুটো ডানা নারী আর পুরুষকে ধরা হয়, একটা ডানাকে তো ভেঙে দেওয়া হয়েছিল, সে তো আবার জেগে উঠছে তো। দিদির এই কথাগুলো কে বলবে? খুব সুন্দর কথা বলেন আপনি। আপনার সঙ্গে মানে সেইভাবে বলা মুশকিল, আমি তো পারবোই না। আপনাকে এবারে বলবো যে কালিদাস তার ভাঙা ডাল মানে কাটা ডাল মেরামত করবেন কালিদাস, তবু আপনি একজন তৃণমূলের নেতা হিসেবে রামনগরের মানুষকে এইবার 2026-এর ভোটে কি করা উচিত কি না করা উচিত বলুন, এই ক্যামেরাটার দিকে তাকিয়ে। আমার সমগ্র কি বলে বক্তব্যের থেকে পরিষ্কার, মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে থাকুন, উন্নয়নের সঙ্গে থাকুন। নমস্কার। আরেকটা কথা বলতে হবে, কমলেশের পাবলিক আড্ডা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন, শেয়ার করুন, লাইক করুন। আর আমাদের কমলেশের কি বলে পাবলিক আড্ডা এই যে চ্যানেল, এটাকে আপনারা দেখুন, সাবস্ক্রাইব করুন এবং অবশ্যই শেয়ার করবেন, মানুষের কাছে ছড়িয়ে দিন। কারণ কমলেশ অ্যাকচুয়ালি আমাদের মতো গ্রাসরুট লেভেলের মানুষদেরকে অনেক বেশি মানুষের সামনে তাদের চিন্তা ভাবনা পৌঁছে দেওয়ার সুযোগ করে দিচ্ছে। আমরা বিভিন্ন বিষয় নিয়ে কথা বললাম, আপনাদেরকেও রিকোয়েস্ট করবো আপনারা এটাকে যাতে অনেক মানুষের কাছে পৌঁছে সেটা করুন। নমস্কার সবাই। শুনলেন তো সবাই, হ্যাঁ, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, আর কমেন্টে লিখবেন এনার মতামতে। যদি আপনি বিরোধিতা করতে চান তাও লিখবেন, সমর্থনে যদি কিছু বলতে চান তাও লিখবেন। না, বিরোধিতা ওয়েলকাম, বিরোধিতা অবশ্যই ওয়েলকাম। নমস্কার।